স্টোরিওলিক্স। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। Ladies and gentlemen, may I have your attention please? Thank you. আজ আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি আমার প্রিয় বন্ধু, প্রখ্যাত চিত্রশিল্পী তথা লেখক প্রদীপ্ত সেনগুপ্তর নতুন বই প্রকাশের অনুষ্ঠানে। আপনারা সকলেই জানেন, এই মডার্ন অ্যাবস্ট্রাক্ট আর্টের যুগেও যেসব শিল্পীরা ক্লাসিক্যাল আর্টের ধারা আজও বজায় রেখেছেন, তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য নাম হলো এই প্রদীপ্ত সেনগুপ্ত। ওর আঁকা ক্যালকাটা ডায়েরিজ, মেমোরিজ অব মনসুন, দেবী ইন ফুটপাথ ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে শিল্প অনুরাগীদের মধ্যে। আর শুধু তাই নয়, একজন ইলাস্ট্রেটর হিসেবেও বেশ কিছু বইয়ে অলঙ্করণের কাজও নজর কেড়েছে পাঠক মহলে। কিন্তু আমার এই বন্ধু প্রবরটি যে একজন ছবি আঁকিয়ে হওয়ার সাথে সাথে একজন ভালো লেখকও বটে, সে কথা অনেকেরই অজানা। স্টেজের সামনে বসে অভয়ের কথাগুলো শুনতে শুনতে আনমনে হাই তুলছিল প্রদীপ্ত। অভয় বেটা কথাগুলো বলে দারুণ, কিন্তু একবার কারো প্রশংসা করতে শুরু করলে এমন রং চড়িয়ে বলে যে শ্রোতাদের মধ্যে আগে থেকেই একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। অথচ ছাপানোর সময় বইটার বিষয়বস্তু নিয়ে সবার আগে যিনি সন্দেহ প্রকাশ করেছিলেন, তিনি অভয় স্বয়ং। অসম্ভব, এই ট্র্যাশ লেখা আমি ছাপতে পারবো না। মার্কেটে আমাদের পাবলিকেশনের সামান্য হলেও একটা ইমেজ আছে ভাই, এই বইটা পাবলিশ করলে আর সেটুকুও থাকবে না। তার মানে তুই বলতে চাইছিস সেই লেখা কেউ পড়বে না ছাপলে? লেখা? কোথায় লেখা? এ তো কেচ্ছা। চটি বললেও ভুল হবে না। মানে তুই আর সাবজেক্ট পেলি না? প্রেমের গল্প, রহস্য গল্প, ভূতের গল্প বাদ দিয়ে সোজা ইয়ের গল্প, তাও আবার যার তার নয়। যার যার সাথে শুয়েছিস তাদের সাথে তোর সেক্স লাইফের গল্প। আবার প্রথম গল্পটাই জাহ্নবী চক্রবর্তীকে নিয়ে। বইটা বেরোলে আমাদের কতটা হ্যারাসমেন্ট ফেস করতে হবে জানিস? আর কেউ কিছু করুক না করুক, জাহ্নবী কিন্তু তোকে ছেড়ে দেবে না। একটা বিচ্ছিরি স্ক্যান্ডালে জড়িয়ে যাবি। আরে সে কারণেই তো স্থানকাল পাত্রের নাম পাল্টে দিয়েছি। আর তাছাড়া চটি আর ইরোটিকার মধ্যে বিশাল ফারাক আছে ভাই। আর এটা তো ঠিক ইরোটিকাও নয়, খানিকটা বলতে পারিস আত্মজীবনীর মতো, মানে সেমি অটোবায়োগ্রাফি। কিন্তু এই সাবজেক্টেই কেন? আর কোনো সাবজেক্ট ছিল না? না মানে, আর তোর আত্মজীবনী মানে শুধু এই মেয়েগুলোর সাথে শোয়াটাই নয়, তাই তো? শান্তিনিকেতনে কলা ভবনে কাটানো ছেলেবেলার গল্প, যাদবপুর ক্যাম্পাসে আমাদের কাটানো সেই দিনগুলো, তো স্ট্রাগলিং পিরিয়ড, আরও আরও কত কিছু তো আছে। সেসব নিয়েও তো লেখা যেত। ও তুই বুঝবি না, রহস্য গল্প, প্রেমের গল্পে প্লট হিসেবে তেমন কিছু নতুনত্ব নেই। সেই হয় কোনো কাল্পনিক বা পৌরাণিক দেবী দেবতাকে নিয়ে রহস্য ফেদে জট পাকাও, আর তারপর সেটা ছাড়াও। আর প্রেমের গল্পে তো কয়েকটা গদ মুহূর্ত আর র্যান্ডাম কয়েকটা সংলাপ জুড়ে দিলেই গল্প হিট। কাজেই ও দুটো জনরে আমার জন্য নয়। আর ভূতের গল্পের কথা তো বাদই দিলাম ভাই। যে জিনিসে আমি বিশ্বাসই করি না সেটাকে নিয়ে গল্প লিখলে কত খাঁজা হবে আমি ভালো করেই জানি। কিন্তু আসল পরিশ্রমটা হয় ইরোটিকায়। এখানে তুই নিজের মতো করে পাত্রপাত্রীকে, পরিস্থিতিকে যেমন খুশি সাজিয়ে নিতে পারিস ঠিকই, কিন্তু ওদের মধ্যে হওয়া ঘটনাকে যেমন তেমন করে সাজাতে পারবি না। এর জন্য চাই ভাষার উপর আর শব্দ চয়নের উপর মারাত্মক দখল। মানে পাঠক বুঝতে পারবে যে দুটো চরিত্র সঙ্গমরত অবস্থায় পরস্পরের দেহকে উপভোগ করছে, কিংবা একটা নারী চরিত্রের নগ্ন দেহের বর্ণনা দেওয়া হচ্ছে। অথচ শব্দ চয়নের জোরে আর গল্পের ফ্লোয়ের কারণে সেটাকে অশ্লীল মনে হবে না। এই জিনিসটা সকলে করতে পারে না বস, কারণ ইরোটিকা জিনিসটা এতটাই সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে যে এক চুলো যদি এদিক ওদিক হয় জিনিসটা সোজা বটতলার চটি। বুঝলি তো? লেখার জোরে ভীষণ বাজে কথাকেও কিন্তু শ্রুতিমধুর করে তোলা যায় ব্রাদার। নাহলে এই পোড়া পৃথিবীতে কামসূত্র লেখা হতো না। বিবর, প্রজাপতি এর মতো কালজয়ী প্রাপ্তবয়স্ক সাহিত্যও প্রকাশ পেত না।
বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়, এনারা তো কলমই ধরতে পারতেন না। এমনকি নবকল্লোলের মতো পত্রিকাও বেরোতো না, জানিস তো। অন্যান্য আর্টের মতো ইরোটিকাও এক ধরনের আর্ট, এটা কিন্তু তোমাকে মানতেই হবে ভাই। তফাৎ এই যে এই জনরেতে লেখার মতো সাহস তেমন কারোর নেই। আর তাছাড়া জাহ্নবী আমার সঙ্গে যেটা করেছে সেটার প্রতিকার না করা পর্যন্ত আমার শান্তি হবে না। জনসমক্ষে বড্ড ভালো মানুষের যে মুখোশটাও পরে ঘুরে বেড়ায়, সেই মুখোশটা আমাকেই খুলতে হবে। লোকে জানুক, তারা পাশের বাড়ির মেয়ের নজরে যাকে দেখে, ভালোবাসে, সেই মানুষটা কত বড় সুবিধাবাদী আর লোভী। যাকে ওরা মাথায় করে নাচে, সেই মেয়েটা যে সুযোগ আর টাকা পেলে যার তার সঙ্গে শুয়ে পড়তে পারে, এটাও তো জানা দরকার সকলের। হ্যাঁ, কত বড় হোর ও একটা, সেটা জনগণকে জানাবার সময় এসেছে তো, তাই না? কিন্তু জাহ্নবী যদি আইনি পদক্ষেপের কথা বলছিস তো, হবে না, ওর সাহস হবে না। আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়ার ওর সাহস হবে না। নিজের ইচ্ছেতে কে কেচ্ছায় জড়াতে চাইবে বলতো? পাবলিকে ওর একটা ইমেজ আছে তো নাকি? আর তাছাড়া আমাকে ডিফেম করতে এলে উল্টে পাবলিকই ওকে বলবে, ও বাবা, গল্পের মেয়েটা তুমি, এটা আসল ঘটনা, তার মানে তুমিই শুয়েছো ওর সাথে। এই বিচ্ছিরি একটা স্ক্যান্ডেলে আমি ফাঁসবো না, ও নিজেই ফাঁসবে। কেন জানিস? কারণ এই পোড়া সমাজে একটা ছেলে 10টা মেয়ের সঙ্গে শুলে যেমন চরিত্রহীন হয়, একটা মেয়েও 10টা ছেলের সঙ্গে শুলে তেমনই চরিত্রহীন হয়। কিন্তু সমাজ ছেলেটার দিকে একটুও আঙুল তোলে না, কিন্তু কার দিকে আঙুল তোলে? মেয়েটার দিকে। আর এটাও ভালো করেই জানে। নিজের ইমেজ ডাউন করতে চাইবে না ভাই, একদমই চাইবে না। কাজেই বই প্রকাশটাকে নিমের পাঁচন গেলার মতো ওকে হজম করতে হবে। সো সেদিক থেকে কোনো চাপ থাকলো না। এবার তুই জাস্ট বইটা পাবলিশ কর, বাকিটা পরে দেখা যাবে। সেদিনের কথাগুলো ভাবতে ভাবতে আচমকা প্রদীপ্তর খেয়াল হলো ডায়াসে দাঁড়িয়ে অভয় বলছে, ইরোটিকা জিনিসটা এতটাই সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে যে এক চুল এদিক ওদিক হলেই জিনিসটা বটতলার চটি হতে সময় নেবে না। লেখার জোরে ভীষণ বাজে কথাকেও শ্রুতিমধুর করা যায়। না হলে এই পোড়া পৃথিবীতে কামসূত্র লেখা হতো না। বিবর, প্রজাপতি এর মতো কালজয়ী প্রাপ্তবয়স্ক সাহিত্যও প্রকাশ পেত না। বুদ্ধদেব গুহ, সুনীল গঙ্গোপাধ্যায়রাও আর কলম ধরতেন না। এমনকি নবকল্লোলের মতো পত্রিকাও বেরোতো না। অন্যান্য আর্টের মতো ইরোটিকাও এক ধরনের আর্ট। তফাৎ এই যে এই জনরাতে লেখার সাহস কেউ করে না। কথাটা কানে যেতেই মনে মনে ফিক করে হেসে ফেলে প্রদীপ্ত। তারপর অভয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, অত বাগা আমার ডায়লগ চেপে আমারই বই প্রকাশের অনুষ্ঠানে বলা হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও প্রকাশক মশাই, বক্তৃতাটা একবার শেষ হোক, তারপর তোমার হচ্ছে। বই প্রকাশের অনুষ্ঠান শেষ হবার পর সকলে যে যার মতো ছড়িয়ে পড়ে হলের চারিদিকে। পার্টির আয়োজক হিসেবে অতিথিদের অভ্যর্থনা করার জন্য অভয় ছুটে বেড়াতে থাকে হলের প্রতিটা কোণে। ক্রমশ মানুষের আড্ডা আর গসিপের উচ্ছ্বাসে গম গম করে ওঠে সমগ্র হলঘর। প্রদীপ্ত একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে ঘরের এক কোণে বসে ভিড়গুলোর দিকে তাকিয়ে থাকে আর চুপচাপ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কতগুলো হিপোক্রিট, এলিট, আঁতের লোকগুলোর গুলতানিতে ভরা আড্ডাকে। স্বার্থপরের দল সব আজ ভদ্রতার মুখোশ পরে হই হই করে ফ্রিতে গিলতে চলে এসেছে। প্রদীপ্ত জানে ওর বই প্রকাশ বা বইয়ের বিষয় নিয়ে এই লোকগুলোর বিন্দুমাত্র উৎসাহ নেই। 90% এলিট পাবলিকদেরই তা থাকে না। বই তাদের কাছে একটা শোপিস মাত্র। জাস্ট শো কেসে রাখলে আশেপাশের লোকজনের কাছে শো অফ করা যাবে, এই কারণেই এরা বই কেনে। যে কারণে সারা বছর কলেজ স্ট্রিট প্রায় ফাঁকা থাকলেও বই মেলায় উপচে পড়া ভিড় হয় ফি বছর। প্রকাশকেরা এটা জানেন, তাই তাদের স্টকে থাকা সবচেয়ে ঝলমলে বইটা বইমেলায় দারুণভাবে প্রেজেন্ট করেন। আর এটা সে জানে বলেই আজ এইভাবে বই প্রকাশ করছে। জনপ্রিয় আর্টিস্টের আঁকা ছবি তো সকলেই সাজিয়ে রাখে। এবার যদি সেই কালেকশানে আর্টিস্টের লেখা বই হয় তাহলে তো সোনায় সোহাগা।
কথাগুলো ভাবতে ভাবতে জুসের গ্লাসে চুমুক দিচ্ছিল প্রদীপ্ত। মিস্টার সেনগুপ্ত, আচমকা একটা মহিলার কণ্ঠস্বরে ঘোরটা কাটতেই সে তাকিয়ে দেখে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে সুনেত্রা রায়। সুনেত্রা এই শহরের একজন উঠতি অভিনেত্রীদের মধ্যে একজন। ইন্ডাস্ট্রিতে ওর 5 বছর হলেও ইতিমধ্যে 2টো মেগা সিরিয়াল, 4টে ওয়েব সিরিজ আর একটা সিনেমায় অভিনয় করে অনেকেরই নজর কেড়েছে মেয়েটা। একা বসে আছেন যে? প্রশ্নটা তো আমার করা উচিত। এত সুন্দর একটা বিকেলে আপনার মতো একজন সুন্দরী একা কেন? কি করব বলুন, কপাল মন্দ আমার। না হলে এই ভালোবাসার দিনেও একা একা ঘুরতে হয়। বলেন কি, এই ভালোবাসার শহরেও আপনার মতো প্রেমিকা নিজের মনের মানুষ খুঁজে পায়নি? এও কি মেনে নেওয়া যায়? পেলে কি আর আপনাকে বিরক্ত করতাম নাকি মশাই? তাও বটে। অবশ্য আমার কপালটাও আপনার মতোই পোড়া, জানেন তো। লোকে বলে আমার মতো বেরসিক মানুষ নাকি কোথাও নেই। যত প্রেম, যত প্যাশন সব ওই ক্যানভাসেই আঁকা থাকে। বাস্তবে আমি নাকি ভীষণ কাঠখোট্টা আনরোম্যান্টিক মানুষ। প্রেম নাকি আমার জীবনেই নেই। আপনি আর আনরোম্যান্টিক? লোকে আপনাকে আড়ালে একালে রাজা রবি বর্মা বলে। তিনি কেমন মানুষ ছিলেন জানেনই তো। হ্যাঁ, তার বিন্দুমাত্র গুণ পেলে তো বলতে যেতাম মিস রায়। সুনেত্রা ডাকলেও আপত্তি নেই কিন্তু। আচ্ছা বেশ, তো কোথায় ছিলাম জানো? হ্যাঁ, রাজা রবি বর্মা। তার বিন্দুমাত্র গুণ পেলে তো বলতে যেতাম সুনেত্রা। ওনার মতো প্রেমিক মানুষ সেকালে 2টো ছিল না। আর আমি একটা রসকসীন আনরোম্যান্টিক মানুষ, যে কিনা তার আঁকা অনুকরণ করে চলেছে প্রতিনিয়ত। একটু খেয়াল করে দেখবেন আমার সাম্প্রতিক কাজগুলোতে ওনার প্রভাব কিন্তু বেশ স্পষ্টভাবে বোঝা যায়। তা ঠিক, আপনার এখনকার কাজে রাজা রবি বর্মার প্রভাবটা স্পষ্ট বোঝা যায়। তবে কি জানেন, আপনার আগের কাজগুলো এখনকার চেয়ে বেশি ভালো ছিল। সত্যি কথা বলতে গেলে আপনার প্রথম দিককার বেশ কিছু কাজ আমার ভালো লেগেছিল। তবে কাজগুলো এতটাই আন্ডাররেটেড যে তেমন প্রচার আসেনি। অথচ একটু খেয়াল করলেই দেখা যাবে আপনার আগের কাজগুলো আপনার সাম্প্রতিক কাজের থেকে ফার বেটার। মানে ঠিক বুঝলাম না কিন্তু। মানেটা হলো, আপনার আগেকার কাজে ভাবনার অনেকটা পরিসর থাকতো, অনেকগুলো দৃশ্য থাকতো, একাধিক চিত্রের মাধ্যমে একটা গোটা ল্যান্ডস্কেপ ফুটে উঠতো ক্যানভাসে। একাধিক চিত্র এঁকে আপনি একটার পর একটা লার্জার দ্যান লাইফ কনসেপ্ট ফুটিয়ে তুলতেন তুলি আর পেন্সিলের আঁচড়ের মাধ্যমে। এখনও তোলেন ঠিকই, বাট সেই আগের চার্মটা আর খুঁজে পাই না। বরং একটা কি নিরস ভাবটাই বেশি থাকে, যেন ভীষণ তাড়াহুড়োয় শেষ করা। প্রদীপ্ত এবার সুনেত্রার দিকে ভালো করে তাকায়, বা বলা ভালো, সুনেত্রাকে আপাদ মস্তক জরিপ করে নেয় সে। ভিড়ের মধ্যেও মেয়েটাকে একটু আলাদা বলেই মনে হলো। চেহারাটা একটু বেটে খাটো হলেও বেশ চটক আছে মেয়েটার মধ্যে। পরনের কালো শিফন শাড়ি আর ডিপ নেক স্লিভলেস ব্লাউজে উপচে পড়ছে বাঁধ ভাঙা যৌবন। প্রদীপ্ত সেদিকে একবার তাকিয়ে মনোনিবেশ করে মেয়েটার মুখের দিকে। মেয়েটার মুখটার গড়নও ভারী মিষ্টি, পান পাতার মতো মুখের গঠন, পদ্মের পাপড়ির মতো হালকা গোলাপি ঠোঁট আর হালকা টিকালো নাক। তবে মেয়েটার শরীরের চেয়ে বেশি আবেদনময় হলো ওর চোখ দুটো, ভীষণ মায়ায় ভরা অথচ মারাত্মক এক্সপ্রেসিভ। সুনেত্রা সার্থক নামাই বটে। সুনেত্রার দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে প্রদীপ্ত বলে, হ্যাঁ ঠিকই বলেছেন। আসলে আগে ফ্রিল্যান্সার হবার কারণে আমি ছবি আঁকতাম নিজের মনের আনন্দে। ফলে কল্পনায় থাকা সমস্ত রং নিজের ইচ্ছে মতো উজাড় করে দিতাম ক্যানভাসে। পরে আনন্দ পাবলিকেশনে জব করার সময় নানা রকমের ডেডলাইন আর রাইটার এডিটারের পছন্দ অপছন্দ এসবের কথা খেয়াল রেখে আর সেগুলো করা হয়ে উঠতো না। ইচ্ছা থাকলেও নিজের মতো করে ছবি আঁকতে পারতাম না। এডিটারের মন মতো ছবি কিংবা ইলাস্ট্রেশন একটা ডেডলাইনের মধ্যে বলা ভালো খুব তাড়াহুড়ো করে আমাকে এঁকে দিতে হতো। পরে অবশ্য জবটা ছেড়ে দিলেও দীর্ঘদিনের অভ্যাস কিছুটা রয়েই গিয়েছে। বাট আপনি কি করে বুঝলেন এটা কিন্তু আমাকে ভীষণ ভাবাচ্ছে। আপনিও কি ছবি আঁকেন? না মানে আমার আঁকার বিশ্লেষণ করা
একজন সহজাত বা পোর খাওয়া শিল্পী ছাড়া কারোর পক্ষে কিন্তু সম্ভব নয়। আঁকতাম অনেক বছর আগে। কলেজে পড়ার সময় আমার সাবজেক্টই ছিল ফাইন আর্টস। তাই নাকি? তাহলে আঁকা ছাড়লেন কেন? ছাড়িনি তো, তবে আজকালের বসা হয় না। সারাদিনের ব্যস্ত শিডিউল সামলে যখন বাড়ি ফিরি, বিশ্বাস করুন আর ইচ্ছে করে না ক্যানভাসের সামনে দাঁড়াই। আমার পুরনো কাজের মধ্যে কোন কাজটা আপনার প্রিয় সেটা কিন্তু বললেন না। বললে বিশ্বাস করবেন না, কারণ কাজটা সত্যিই ভীষণ আন্ডাররেটেড ছিল। বটে? কোন সিরিজটা বলুন তো? রাধারানীর অভিসার সিরিজ। হোয়াট? বিস্ময়ে হতবাক হয়ে সুনেত্রার দিকে তাকিয়ে থাকে প্রদীপ্ত। স্বাভাবিকভাবেই অভিসার সিরিজটা ওর ভীষণ প্রিয় কাজ ছিল। ফ্রিল্যান্সার হিসাবে সেটা ছিল প্রথম এক্সিবিশন, প্রথমবার বাইরের লোকের কাছে নিজের শিল্পকে মেলে ধরা। যদিও এক্সিবিশনটা তেমন একটা সফল হয়নি, তবে ওর কাজ অনেক গুণীজনেরই নজর কেড়েছিল। সেই দিনগুলোর কথা ভাবতে ভাবতে প্রদীপ্ত বলে ওঠে, সে তো অনেক আগের ঘটনা, তাও প্রায় বছর 10 হবে। আমার একদম প্রথম দিকের কাজ। আপনার আজও মনে আছে? গোটা সিরিজের মূল কনসেপ্ট ছিল জয়দেবের গীত গোবিন্দম, কাকতালীয়ভাবে, যেটা আমারও প্রিয় সাবজেক্ট ছিল। কলেজ লাইফে এই কনসেপ্টে অনেক পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এঁকেছি, যদিও কোনোটাই আপনার মতো অত ভালো নয়। ওয়াও, আই এম রিয়েলি ইমপ্রেসড। দ্যাটস গুড অ্যাকচুয়ালি। আপনার সঙ্গে আলাপ করে কিন্তু বেশ ভালো লাগলো সুনেত্রা। এই শহরে আপনার মতো একজন সুন্দরী মহিলা, আমার কাজের অনুরাগী, আমার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছুই নেই। ইটস মাই প্লেজার মিস্টার সেনগুপ্ত। ইউ ক্যান কল মি প্রদীপ্ত। আচ্ছা, আমার কিন্তু একটা আবদার ছিল, অবশ্য আপনি যদি কিছু মনে না করেন তাহলে বলতে পারি। হেমান, ছি, মনে করার কি আছে, বলুন না। না মানে, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার আঁকা ছবিগুলো কিন্তু আমি একটু দেখতে চাই। মানে অবশ্যই আপনার যদি কোনো আপত্তি না থাকে। আপনি দেখবেন? ইচ্ছে তো আছে, কিন্তু বলেই থমকে যায় প্রদীপ্ত। এইভাবে যেচে একজন সদ্যপরিচিত যুবতীর বাড়ি যেতে যাওয়াটা মোটেও শোভন দেখায় না। অথচ বিষয়টা ভীষণই প্রিয় বলে ভদ্রমহিলার আঁকাগুলো দেখার লোভটাও ঝেড়ে ফেলতে পারছে না সে। সুনেত্রা হয়তো সেটা বুঝতে পেরেই জিজ্ঞাসা করল, আচ্ছা, আজ সন্ধ্যাবেলা আপনি কি করছেন? তেমন কিছু নয়, ফাঁকাই আছি বলতে পারেন। কেন? না মানে, তাহলে একটা প্রস্তাব ছিল আর কি। কীরকম প্রস্তাব? বলছিলাম যে আপনার তেমন আপত্তি বা কাজ না থাকলে পার্টি শেষে কিন্তু বেরিয়ে পড়তে পারি আমরা। যাবেন নাকি? সুনেত্রার এই প্রস্তাবে হতবাক হয়ে যায় প্রদীপ্ত। নিজের কানকে বিশ্বাস হয় না তার। কোনো মতে নিজেকে সামলে সে বলে, কোথায়? অভিসারে। ম্যাগনিফিসেন্ট। মানে আমি জাস্ট, এই আপনি এক্সিবিশন করেন না কেন বলুন তো? এত সুন্দর সুন্দর আর্টগুলো এখানে হেলায় পড়ে নষ্ট হচ্ছে আর আপনি সেটা হতেও দিচ্ছেন। দ্যাটস নট ফেয়ার সুনেত্রা। জানি, কিন্তু কি করব বলুন। পেশাগতভাবে আমি একজন সাধারণ পার্শ্ব অভিনেত্রী। আহামরি কিন্তু আয় হয় না আমার। কাজে এক্সিবিশন করার মতো সামর্থ্য বা অর্থ দুটোই আমার কাছে নেই। এদিকে প্যাশনটাও ছাড়তে পারি না। তাছাড়া আঁকা আমার কাছে একটা স্ট্রেস রিলিফের মতো। সারাদিনের ইঁদুর দৌড়ের মাঝে এক টুকরো শান্তি আর মন ভালো করার একটা মাধ্যম। যতই মন খারাপ হোক না কেন, ক্যানভাসের সামনে রং তুলি নিয়ে দাঁড়ালেই সমস্ত মন খারাপগুলো ভুলে যাই আমি। তখন কেন, কোন কারণে মন খারাপ হয়েছিল কিছু মনে থাকে না আমার। আমি হারিয়ে যাই নিজের কল্পনায় থাকা দৃশ্যপটের জগতে। যাকে বাদ দিন সব কথা। নিজের প্রিয় শিল্পীকে নিজের কাজ দেখাতে পেরেছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। কথা হচ্ছিল সুনেত্রার ফ্ল্যাটের স্টুডিওতে দাঁড়িয়ে। পার্টিতে সুনেত্রার প্রস্তাবে প্রথমে হকচকিয়ে গেলেও পরে লোভনীয় প্রস্তাবটা হাতছাড়া করতে মন চায়নি প্রদীপ্তর।
কোনো মতে অভয়কে ম্যানেজ করে সুনেত্রাকে নিয়ে কেটে পড়েছিল সে। অভয় প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে মাথা নেড়েছিল। সে তার বন্ধুরত্নটিকে হাড়ে হাড়ে চেনে। প্রদীপ্তর কথা শুনেই সে বুঝেছিল নির্ঘাত কোনো সুন্দরীর সঙ্গে অভিসারে বেরোচ্ছে তার শিল্পী বন্ধুটি। তারপর সুনেত্রাকে দেখে হাসিটা আরও চওড়া হয়েছিল তার। প্রদীপ্তকে চোখ টিপে ইশারা করে অনুমতি দিয়েছিল সে। ওরা বেরিয়ে যেতেই মুচকি হেসে সে বিড়বিড় করে আউড়ে নিচ্ছিল প্রদীপ্তর খুবই প্রিয় দুটি পংক্তি। रति सुख सारे गतम अभिसारे मदन मनोहर वेशम न कुरु नितंबिनी गमन विलंबन मनसुरतं हृदयेशम। সুনেত্রার ফ্ল্যাটে পৌঁছে ওরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা প্রবেশ করেছিল স্টুডিওতে। আর স্টুডিওতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভেতরের দৃশ্য দেখে থমকে গিয়েছিল প্রদীপ্ত। তারপর মুগ্ধ হয়ে তাকিয়েছিল ঘরে থাকা আঁকাগুলোর দিকে। গোটা ঘরে সুনেত্রার শিল্পকর্ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরের দেওয়ালের ওপর গ্রাফিতি থেকে শুরু করে সুন্দর আলপনা, পটচিত্র, ইভেন ওয়াল আর্ট কোনোটাই বাকি রাখেনি সুনেত্রা। এমনকি ঘরের এক কোণে থাকা ডিভানের চাদরের উপরেও শিল্পের ছোঁয়া সুস্পষ্ট। সুনেত্রা নিজের মনের মতো করে সাজিয়েছে গোটা ঘরটাকে। ঘরের সাদা মার্বেলের মেঝে জুড়ে লাল রঙের একটা সুন্দর ম্যান্ডেলা আর্ট করা রয়েছে। সেই আর্টকে ঘিরে সাজানো রয়েছে সুনেত্রার আঁকা ক্যানভাসগুলো। চিত্রগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মনে হলেও একটু খেয়াল করলে বোঝা যাবে পরস্পরের সঙ্গে ওদের একটা যোগাযোগ রয়েছে। আর সেই কারণেই চিত্রগুলোকে ক্রমান্বয়ে সাজানো হয়েছে, ঠিক যেমনটা প্রথম সে নিজে করত। ছোট ছোট চিত্রের সাহায্যে একটা বড় চিত্রের নির্মাণ। প্রদীপ্তর মনে হচ্ছিল যেন সে ভুল করে কোনো এক্সিবিশনে ঢুকে পড়েছে। সুনেত্রার সঙ্গে কথা বলতে বলতে প্রদীপ্ত একটা ক্যানভাসের সামনে এসে দাঁড়ায়। এতগুলো চিত্রের মাঝে একটা সাদা ক্যানভাস দেখে একটু কৌতূহলী হয় তার। কিছুক্ষণ চুপ করে ক্যানভাসটার দিকে তাকিয়ে থাকার পর প্রদীপ্ত বলে ওঠে, আচ্ছা সুনেত্রা, একটা প্রশ্ন করতে পারি? বলুন না। না মানে এতগুলো ছবির মাঝে এই একটা ক্যানভাস ফাঁকা কেন? মানে ছবিগুলো যে সিনক্রোনাইজড ওয়েতে সাজানো রয়েছে তাতে আমার তো মনে হচ্ছে আপনি গীত গোবিন্দমের একটা বিশেষ সিন ফুটিয়ে তুলতে চেয়েছেন। আর আমি যতদূর আন্দাজ করতে পারছি এটা সম্ভবত গীত গোবিন্দমের সেই রাসলীলার মুহূর্তটা, যখন রাধাকৃষ্ণের সম্মুখে বসে নিজেকে আত্মসমর্পণ করবে, কানাইয়ের চরণে বসে উৎসর্গ করবেন নিজ মান, জীবন, নারীসুলভ লজ্জা, আর কৃষ্ণ সাদরে গ্রহণ করবেন তার রাধারানীকে। ক্রমানুযায়ী দেখতে গেলে এখানে রাধাকৃষ্ণের সেই অনুরাগের চিত্রটাই থাকার কথা। আপনি সেটা আঁকেননি কেন? এমনি ইচ্ছা হয়নি। মানে এত সুন্দর ছবিটা যে তাহলে অসম্পূর্ণ রয়ে গেল? সে যাক, সম্পূর্ণ হয়ে গেলেই তো সব শেষ। কিন্তু তাও কেমন একটা লাগছে আমার, ওটা থাকলে আরো আরো ভালো হতো আর কি। জানি, কিন্তু রাধাকৃষ্ণ আঁকতে হলে যে মডেল লাগবে মশাই, এমনি এমনি তো আর করা যেতে পারে না। তাছাড়া ওটা নিয়ে আমার আলাদা প্ল্যান আছে। প্ল্যান কি বলুন তো? সেটা তো বলা যাবে না। বলতে পারেন ওটা আমার একান্ত গোপনে ইচ্ছে। প্রদীপ্ত কিছুক্ষণ অপলকে তাকিয়ে থাকে সুনেত্রার দিকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মনোনিবেশ করে পরের ছবিটাতে। সুনেত্রা কিছুক্ষণ স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকার পর বেরিয়ে আসে। ছবি দেখার পালা শেষ হলে প্রদীপ্ত স্টুডিও থেকে বেরিয়ে বৈঠকখানায় বসতে গিয়ে দেখে এর মধ্যেই সুনেত্রা ওদের দুজনের জন্য কফি বানিয়ে ফেলেছে। সেন্টার টেবিলে প্লেটে সাজানো রয়েছে একাধিক কুকিজ, কেক, মিষ্টি। এতগুলো খাবার দেখে বিব্রতই হয় সে। আরে করছেনটা কি? এত এত খাবার কে খাবে? এই প্রথমবার আমার বাড়িতে এলেন, সামান্য কিছু মুখে না দিয়ে চলে যাবেন, তা আবার হয় নাকি? আরে তাই বলে এত খাবার? এত কোথায়, এ তো সামান্য খাবার, এইটুকু তো কিছু হয় না, খেয়ে নিন চটপট। বলে একটা কফি মাগ আর কুকিজের প্লেট প্রদীপ্তর দিকে এগিয়ে দেয় সুনেত্রা। প্রদীপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হেসে কফি মাগটা তুলে নেয়।
আপনি কিন্তু বললেন না যে ক্যানভাসটা নিয়ে আপনার কি প্ল্যান আছে? বললাম তো, ওটা আমার একান্ত গোপনীয় ইচ্ছে। যাকে সেসব কথা, গল্পগুলো কিন্তু আপনি বেশ লেখেন মশাই। সে কি, এর মধ্যে গোটা বইটা আপনার পড়াও হয়ে গেল? কখন পড়লেন? পুরোটা পড়া হয়নি আসলে। আমার বদ অভ্যেস হলো নতুন কোনো বই পেলেই সেটা পড়তে শুরু করে দিই, সেটা কবিতার বই হোক বা উপন্যাস। বইটা হাতে পাওয়ার পর পার্টিতেই বসে পড়ছিলাম, সবে প্রথম গল্পটা পড়েছি আর কি। আর পড়ার সাথে সাথে এটাও বুঝেছি এগুলো নিছকই গল্প নয়, বাস্তব ঘটনা। চরিত্রদের নাম আর পটভূমি পাল্টে দিলেও জাহ্নবীদিকে চিনে নিতে অসুবিধা হয়নি আমার। বটে? তা গল্পটা পড়ে কেমন লাগলো আপনার? কেমন আবার লাগবে, ভালোই লাগলো। ভালো লাগলো? স্ট্রেঞ্জ। আপনার গা ঘিন ঘিন করা অনুভূতি কিংবা সেরকম কোনো অস্বস্তি হলো না? না, কেন বলুন তো? প্রদীপ্ত কিছু একটা বলতে গিয়েও থেমে যায়। সুনেত্রা হেসে বলে, আমি জানি আপনি কি বলতে চাইছেন প্রদীপ্ত। আপনি ভাবছেন একজন মহিলা হয়ে আরেকটা মহিলার জীবনের নোংরা কেচ্ছা ইরোটিকার আদলে পড়ার পরেও জিনিসটাকে আমি এতটা ফ্র্যাঙ্কলি নিচ্ছি কি করে, তাই তো? আপনার এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আপনার লেখা গল্পগুলোর মধ্যেই লুকিয়ে আছে। কিভাবে? প্রথমত, আমরা সকলেই জানি আপনার আর জাহ্নবীদির সম্পর্কের ব্যাপারটা। এমনকি ভিতরে ভিতরে কয়েকজন এটাও জানে জাহ্নবীদি কেন আপনাকে ডিচ করলো। সত্যি কথা বলতে গেলে জাহ্নবীদিকে আমি আমার স্ট্রাগলিং পিরিয়ডের সময় থেকে চিনি। আমি জানি সুযোগ পেলে ও কতটা অ্যাম্বিশিয়াস হতে পারে। বাইরের জগতের কাছে ওর ইমেজটা বড্ড ভালো মেয়ের হলেও বাস্তবে ও যে কতটা স্বার্থপর হতে পারে সেটাও জানি। কাজেই এই বইটার উদ্দেশ্য আমার অজানা নয়, অ্যান্ড আই থিঙ্ক শি ডিজার্ভ ইট। আর দ্বিতীয়ত, গল্পগুলো বাস্তব ঘটনা অবলম্বনে লেখা হলেও সেখানে কাউকে ডিফেম বা অপমান করা হয়নি। আপনি চাইলে সেটা করতেই পারতেন। গল্পের ছলে আপনাদের যৌন জীবনের যে কথা আপনি লিখেছেন, চাইলে আসল নাম ব্যবহার করে কেচ্ছাটাকে আরও রসিয়ে লিখে লাইমলাইটে আসতে পারতেন। এতে আপনার প্রতিশোধ সফল হতো ঠিকই, কিন্তু স্যাটিসফ্যাকশন থাকতো না। আমরা শিল্পী মানুষ, আমাদের প্রতিটা কাজেই নিজের অজান্তেই একটা শিল্পের ছোঁয়া থেকে যায় প্রদীপ্ত। তা সে অভিনয় হোক বা অন্য কিছু, সেই শিল্পসত্তার তাগিদেই হোক বা জিনিসটাকে রসিয়ে লেখার লোভেই হোক, আপনি আশ্রয় নিলেন ইরোটিকার। অবশ্য তার কারণও আছে। ইরোটিকার আসল মজা হলো তার শব্দ মাধুর্য ও দৃশ্যপটের গতিতে। দৃশ্যপট যতই পরিণত মনস্ক বা অশ্লীল হোক না কেন, শব্দের মাধুর্যের কারণে সেটাকে কিছুতেই অশালীন বলে মনে হয় না। সে কারণেই ঘটনাগুলো বাস্তব বুঝতে পারলেও, চরিত্রদের চিনতে পারলেও আমার একবারের জন্যও অস্বস্তি বোধ হয়নি, বিশ্বাস করুন। এক্ষেত্রে বলা যেতেই পারে আপনি ফ্লাইং কালারে পাশ করে গেছেন মশাই। প্রদীপ্ত এক দৃষ্টে তাকিয়ে থাকে সুনেত্রার দিকে। যে কথাটা অভয়কে বলে বলে বোঝাতে হয়েছিল, সেই সামান্য কথাটাকে মাত্র কয়েকটা গল্প পড়েই ধরে ফেলেছে মেয়েটা। হ্যাঁ, ঠিক এটাই করেছে সে। জাহ্নবী যখন ওকে ছেড়ে গেল, তখন একটা বুনো রাগ চেপে বসেছিল ওর মাথায়। সেই রাগের কারণেই হয়তো বইটা লেখা। গল্পগুলো সে এমনভাবে লিখেছে যাতে সকলের সামনে জাহ্নবীর মুখোশটাও খোলা যায়, অথচ জাহ্নবী কিছু করতেও না পারে। থ্যাংক ইউ। কিসের জন্যে? আমার পয়েন্ট অফ ভিউটা বোঝার জন্য। তবে আপনি তো আমাকে অবাক করে দিচ্ছেন সুনেত্রা। যে জিনিসটা আমার প্রকাশক বন্ধুকে কনভিন্স করতে আমার প্রায় 1 মাস লেগে গেল, সেই সহজ পয়েন্টটা মাত্র একটা গল্প পড়ে আপনি ধরে ফেললেন। মানতেই হবে, আপনার মধ্যে তো কিছু একটা ব্যাপার আছেই। অভিনেত্রী, শিল্পী, মনোযোগী পাঠিকা, আর কি কি গুণ লুকিয়ে রেখেছেন বলুন তো? কেন বলবো? জানেন না, পুরাকালে নারীদের 64টা কলা শিখতে হতো।
তারা একাধারে নৃত্যশিল্পী, গায়িকা, অভিনেত্রী, চিত্রকর, পাঠিকা, লেখিকা, যোদ্ধার মতো ভূমিকায় অবতীর্ণ হতেন। এখন অবশ্য সেই রীতি নেই। এখন যেটা পারেন সেই ক্ষেত্রে খ্যাতি পাওয়ার চেষ্টা করেন। যাকে বাদ দিনও কথা। আচ্ছা, একটা জিনিস জানার ছিল। বলুন। আপনি গল্পের শুরুতে, মানে আপনার আর জাহ্নবীদের মেক আউটের জায়গাগুলোয় আসার আগে বারবার গীত গোবিন্দম কোট করেছেন, কেন বলুন তো? সত্যিটা শুনবেন নাকি পলিটিক্যালি কারেক্ট উত্তরটা? সত্যিটাই বলুন। ওটা আমার মুদ্রা দোষ। লাভ মেকিংয়ের সময় জাহ্নবীকে জাগরিত করতে গীত গোবিন্দমের কোটেশন ইউজ করতাম আমি। হোয়াট? উত্তরটা শোনা মাত্র থমকে যায় সুনেত্রা। পরক্ষণে ব্যাপারটা বোঝা মাত্র ওর গাল দুটো লজ্জায় লাল হয়ে ওঠে। প্রদীপ্ত হাসতে হাসতে সোফায় হেলান দিয়ে বসে। এখন বুঝলেন কেন আমি আপনার আর্ট দেখে এত কৌতূহলী হচ্ছিলাম তখন? নিজের অজান্তেই আপনি গীত গোবিন্দমের আমার সবচেয়ে প্রিয় জায়গাটাকেই ফুটিয়ে তুলেছেন ক্যানভাসে। বিঘলিত বসনং পরিহৃত রসনং ঘটয় জঘনম পিধনম কিশলয় শয়নে পঙ্কজ নয়নে নিধি নিব হর্ষ নিধনম। সুনেত্রা ওর লজ্জায় আরক্ত মুখটা নিচে নামিয়ে নেয়। বই প্রকাশের অনুষ্ঠানের পর প্রায় 2 মাস কেটে গেছে। বই প্রকাশের পর প্রদীপ্ত আর জাহ্নবীর সম্পর্ক নিয়ে যতটুকু কানাঘুষো চাপা গুঞ্জন উঠেছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটা থিতুও হয়ে গেছে। পরে অবশ্য বইয়ের স্টক নিয়ে অভয় একটু দুশ্চিন্তা করায় প্রদীপ্ত অভয়কে বলেছিল, শোন অভয়, বলছি প্রতিটা পাবলিশিং হাউসের যেমন বেস্ট সেলার কিছু একটা থাকে, ঠিক তেমনই খাঁজা কিছু বইও কিন্তু থাকে যা জাস্ট শোকেসে বইমেলায় তাক সাজানোর কাজে আসে। আমার এই বইটাও কিন্তু তাই। অত কিছু ছাপতে হবে না, জাস্ট 100 কপি অ্যাজ লিমিটেড এডিশন ছেপে রেখে দেয়। বই প্রকাশের পর একটু অ্যাড দিয়ে হাইপ ক্রিয়েট করলেই এনাফ। প্রদীপ্তর এই পরিকল্পনা অব্যর্থভাবে কাজে লেগে গেছে। বই প্রকাশের 2 মাসের মধ্যে প্রায় সমস্ত কপি বিক্রি হয়ে গেছে। অবশ্য সেটা নিয়ে এখন প্রদীপ্তর কোনো মাথা ব্যথা নেই। সে এখন তার নতুন ছবির এক্সিবিশনের ইভেন্ট নিয়ে ব্যস্ত, বা বলা ভালো খানিকটা চিন্তিত। সামনের মাসের প্রথম রবিবার তার আঁকাগুলোর এক্সিবিশন শুরু হতে চলেছে। এই প্রথমবার নিজের চেনা ছক থেকে বেরিয়ে নতুন কিছু করতে চলেছে সে। এবারের এক্সিবিশনের থিমটা একটু অফবিট। প্রদীপ্ত এক্সিবিশনটার নাম দিয়েছে স্বপ্নের ক্যানভাস। কফি শপে বসে কফি খেতে খেতে ইভেন্টের কথাই ভাবছিল সে। এমন সময় শুনতে পেল খুব কাছ থেকে কে যেন বলছে, পৃথিবীটা শুধু গোলই নয়, ছোটও বটে। আবার আমাদের দেখা হয়ে গেল, দেখলেন? প্রদীপ্ত তাকেই দেখল ওর টেবিলের সামনে সুনেত্রা এসে দাঁড়িয়েছে। পরনে একটা অফ হোয়াইট শার্ট, জিন্স আর চোখে চশমা। আচমকা সুনেত্রাকে সামনে দেখা মাত্র প্রথমে হতবাকই হয়েছিল প্রদীপ্ত। এই 2 মাসে এক্সিবিশনের চাপে সুনেত্রার কথা প্রায় ভুলতে বসেছিল সে। কোনো মতে নিজেকে সামলে মুচকি হেসে সে বলে, তাই তো দেখছি, তা আপনি এখানে? সুনেত্রা এসে বসে প্রদীপ্তর মুখোমুখি, তারপর বলে, একটা ফটোশ্যুটের জন্যই এসেছিলাম। একটু আগেই শ্যুট শেষ হতেই ধরাচুরো ছেড়ে বেরোতে যাব, দেখি আপনি এখানে বসে আছেন। যাকে ওসব কথা বাদ দিন, কেমন আছেন বলুন? সামনেই তো আপনার এক্সিবিশন, না? ওই চলে যাচ্ছে। আপাতত এক্সিবিশনের চাপে ভীষণ জর্জরিত। সারাদিন ওটার পিছনেই চলে যাচ্ছে বলতে পারেন। ইভেন্ট অর্গানাইজারদের সঙ্গে মিটিং, বন্ধুবান্ধব, মিডিয়ার নিমন্ত্রণ, জায়গাটার ডেকোরেশন, সব কিছুর পিছনেই দৌড়তে দৌড়তে পাগল হয়ে যাচ্ছি, বুঝলেন? সেসব ছাড়ুন, আপনার কি খবর? আঁকা কত দূর? আর আঁকা, সারাদিন শুটিং, ডাবিং, ড্রিম আর ফটোশ্যুটের ঠেলায় জেরবার হয়ে যাচ্ছি। দম ফেলার মতো সময় নেই আমার কাছে। সে সকাল 6টায় কল বলে ভোরবেলা উঠে কোনো মতে চোখে মুখে জল দিয়ে দৌড়চ্ছি। ফিরতে ফিরতে ঘড়ির কাঁটার সাথে সাথে শরীরেরও 12টা বেজে যাচ্ছে।
নিজের জন্যই সময় পাচ্ছি না। সেটাই স্বাভাবিক। অভিনয় জগতে ছুটি বলে তো তেমন কিছু হয় না। এখানে যত লড়াই করবেন, যত খাটবেন, আপনার পথ ততই প্রশস্ত আর খুঁটি শক্ত হবে। আর তাছাড়া আপনাদের লাইনে মেয়েদের লড়াইটা ভীষণ টাফ। সবসময় তো কেমন নিজেকে প্রেজেন্টেবল রাখতে হয়, খাপ খোলা তরবারির মতো। একটু ডিলেমি দিলেই আপনাকে সরিয়ে দিতে বিন্দু মাত্র সময় নেবে না পরিচালক প্রযোজকরা। জানি, সে কারণেই তো দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছি। এখন দেখা যাক ভাগ্য কতদূর পর্যন্ত সাথে থাকে। কম দিন তো হলো না ইন্ডাস্ট্রিতে। ওদের কথার মাঝে একটা ছেলে টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, সুবিনয়দা আপনাকে ডেকেছে। তুমি যাও, আমি আসছি। ওকে ম্যাডাম, হ্যাপি বার্থডে ম্যাডাম। ছেলেটা মাথা নেড়ে কথাটা বলেই ফিরে যায় দূরে দাঁড়িয়ে থাকা দলটার দিকে। প্রদীপ তো অবাক হয়ে সুনেত্রার দিকে তাকিয়ে বলে, এই আজ আপনার জন্মদিন নাকি? আগে বলেননি তো। এই আগে জানলে যাই হোক, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সুনেত্রা। ধন্যবাদ। এবার চলুন। কোথায়? কেক কাটবো। এই না না, আপনি যান। ওনারা আপনার জন্য আয়োজন করেছে, সেখানে একজন অযাচিত মানুষ হিসেবে আমার থাকাটা, না মানে ওনারা কি ভাববেন বলুন তো? কেউ কিচ্ছু ভাববে না। আর আপনি কোনো অযাচিত মানুষ নন। আজকে আপনি আমার আমন্ত্রিত অতিথি কাম বন্ধু। তাছাড়া জন্মদিনটা আমার, আমি যাকে খুশি নিমন্ত্রণ করতে পারি। আপনি আসুন তো আমার সাথে। আরে আপনি বুঝতে পারছেন না সুনেত্রা। বুঝতে চাইও না, আপনি আসুন আমার সাথে। একবার যখন পেয়েছি, আজকে আর ছাড়ছি না আপনাকে। আর হ্যাঁ, এবার থেকে আমাকে তুমি করে ডাকবেন, আমিও আপনাকে তুমি করে ডাকবো। আপনি ডাকটা বড্ড ফর্মাল শোনায়, আর বেশিক্ষণ কাউকে আপনি আগে করার অভ্যেস আমার নেই। তাই নাকি? আপনি কতদিন হলো চেনেন আমাকে, যে এর মধ্যে বন্ধুত্ব পাতিয়ে নিচ্ছেন? কতদিন ধরে চিনি বা কতটা চিনি সেটা বন্ধুত্ব ম্যাটার করে না মশাই। ম্যাটার করে ভাবনা চিন্তার আর দৃষ্টিভঙ্গির মিলটা। সেটা মিলে গেলেই 1 ঘন্টার চেনা মানুষটাও পরম কাছের হয়ে যায়। আবার ভাবনা চিন্তার মিল না হলে সারা জীবন পাশে থাকা মানুষটাও চরম অচেনা একজনে পরিণত হয়। যাকে এখন এসব তত্ত্ব কথা বলতে আর ভালো লাগছে না। আপনি তুমি এসো তো। কিন্তু আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কোনো উপহারও নেই। সে আমি পরে চেয়ে নেব। উফ, তুমি আসবে? প্রদীপ তো হা করে তাকিয়ে থাকে সুনেত্রার দিকে। মেয়েটা হয় বড্ড সরল, না হলে সরলতার অভিনয় চালিয়ে যাওয়া একজন ধূর্ত মানুষ। না হলে মাত্র 2 দিনের দেখাতেই এভাবে কেউ কোনো অচেনা বা স্বল্প চেনা মানুষকে কেউ কি আপন করে নেয়? মেয়েটা কতদিন হলো চেনে ওকে, এর মধ্যে গায়ে পড়ে বন্ধুত্ব পাতিয়ে নিচ্ছে। কে জানে, হয়তো এই বন্ধুত্বের পেছনেও কোনো স্বার্থ লুকিয়ে আছে। এই লাইনের মেয়েগুলোকে সে হারে হারে চেনে। স্বার্থ ছাড়া কেউ কাউকে অল্প পরিচয় এত আপন করে নিতে পারে না। আবার এমনটাও হতে পারে এটা একটা ফাঁদ। মেয়েটা জাহ্নবীর পরিচিত, হয়তো জাহ্নবী পাঠিয়েছে ওকে প্রতিশোধ নিতে। না, কোনো সম্ভাবনাকেই ঝেড়ে ফেলে দেওয়া যাচ্ছে না। খুব সাবধানে খেলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে প্রদীপ তো কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সুনেত্রার দিকে। তারপর আলতো হেসে সুনেত্রার সঙ্গে পায়ে পায়ে এগিয়ে যায় ভিড়টার দিকে। জন্মদিনের অনুষ্ঠান শেষ হতেই সকলে বেরিয়ে পড়ে যে যার গন্তব্যের দিকে। প্রদীপ্ত আর সুনেত্রা কফি শপ থেকে বেরিয়ে পার্কিংয়ের সামনে এসে দাঁড়ায়। প্রদীপ্ত পকেট থেকে গাড়ির চাবি বের করে জিজ্ঞেস করে, তো এবার কোথায়? স্টুডিও নাকি জিম? আপাতত বাড়ি, আজকাল জিম যেতে ইচ্ছা করছে না। বেশ, এসো, তোমাকে ড্রপ করে দিচ্ছি। এরপর কেটে গেছে গোটা 1 বছর। এই 1 বছরে প্রদীপ্তর জীবনে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। প্রথমত, পাঠক মহল থেকে বারংবার ওর লেখা বইটার 2য় মুদ্রণের দাবি আসায় অবশেষে অভয় প্রদীপ্তর অনুমতিতেই 2য় মুদ্রণ ছাপতে শুরু করেছে। দ্বিতীয়ত, প্রদীপ্তর এক্সিবিশন চূড়ান্তভাবে সফল হবার পর শিল্পী মহলে ওর কিছুটা খ্যাতি আরও বেড়েছে। আর তৃতীয়ত,
প্রদীপ্তর জীবনে আবার আগমন ঘটেছে এক রহস্যময়ী নারীর। যদিও মেয়েটা কে সেটা এখনো জানা যায়নি। এমনকি অভয় পর্যন্ত প্রদীপ্তকে চেপে ধরতেই সে হেসে উড়িয়ে দিয়েছে। তবে কানাঘুষোয় শোনা যায় প্রদীপ্ত নাকি সুযোগ পেলেই মাঝে মধ্যেই এই নারীর উদ্দেশ্যে অভিসারে বেরোয়। আজ এরকমই একটা অভিসারের রাত। সন্ধেবেলা অভয়ের কাছ থেকে বেরিয়ে গাড়ি করে বাড়ি ফেরার বদলে সে সোজা চলে এসেছে সেই রহস্যময়ীর বাড়িতে। তারপর সন্তর্পণে ঘরে ঢুকেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে আদরে আদরে ভরিয়ে দিয়েছে সেই রহস্যময়ী প্রেয়সীকে। মেতে উঠেছে আদিম যৌনতার খেলায়। অনেকক্ষণ পরে যখন রাত ক্রমশ গভীর হয়ে উঠেছে, রাস্তায় গাড়ি ঘোড়ার আনাগোনা আস্তে আস্তে কমতে শুরু করেছে, ঠিক সেই সময় কোমরে একটা তোয়ালে জড়িয়ে ব্যালকনিতে বসে ওয়াইন খেতে খেতে রাতের শহরটাকে দেখছিল প্রদীপ্ত। আলো ছায়ায় ঘেরা শহরটার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করছিল নিজের স্ট্রাগলিং পিরিয়ডের সময়ের দিনগুলোর কথা। সেই সময় এই 2 কামরার ফ্ল্যাটের আরামপ্রদ জীবন, ঝা চকচকে স্টুডিওর কথা ভাবতেও পারত না। যাদবপুরের সেই হোস্টেল আর গ্র্যাজুয়েশনের পরে সন্তোষপুরের 1 কামরার ভাড়া বাড়িটাই ছিল ওর মাথা গোজার আশ্রয়। আর শহরের রাস্তাঘাট, ফুটপাতে পড়ে থাকা পরিবারগুলোই ছিল ওর আঁকার সাবজেক্ট। খিদে পেলে রেস্তোরাঁয় যাবার দুঃসাহস না দেখিয়ে ক্যাম্পাসের বাইরে থাকা চায়ের দোকানে টোস্ট, পাউরুটি কিংবা নুডলস দিয়েই ক্ষুণ্ণিবৃত্তি করত সে। আর এই সময়টাতেই জাহ্নবী ওর জীবনে এসেছিল। ইংরেজি সাহিত্যের ছাত্রী জাহ্নবী ওর চেয়ে 1 বছরের জুনিয়র। কলেজ ফেস্টে একটা নাচের অনুষ্ঠানে সে প্রথম দেখেছিল জাহ্নবীকে। হাসি খুশি, প্রাণোচ্ছল মেয়েটাকে দেখে প্রথমে একটু বেশি গায়ে পড়া মনে হয়েছিল তার। অথচ এই গায়ে পড়া মেয়েটাই কিভাবে যে ওর মনের গহীনে প্রবেশ করলো তা আজও জানে না প্রদীপ্ত। আর আজও ওর মনে আছে ওদের প্রেম নিবেদন, প্রথম চুমু, প্রথম মিলনের দিনগুলোর কথা। ওর মনে আছে মে মাসের এক উষ্ণ দুপুরে শান্তিনিকেতনের এক সস্তার হোটেলে প্রথমবার নিজেকে মেলে ধরেছিল জাহ্নবী। চরম সুখের সাগরে ভাসিয়ে দিয়েছিল প্রদীপ্তকে। প্রদীপ্ত হাল ছাড়েনি। নারী দেহরূপ নদীতে অবগহন করতে করতে ক্রমশ জাহ্নবীকে পাগলিনী করে তুলেছিল সে। আদরের চিহ্নে ভরিয়ে দিয়েছিল জাহ্নবীর দেহের প্রতিটা দেহকোষকে। আদরের চরম মুহূর্তে জাহ্নবী আবদার করেছিল একটা নুড পোর্ট্রেট এঁকে দেওয়ার। প্রদীপ্ত সেই আবদার রেখেও ছিল। সঙ্গম শেষে বিছানায় শুয়ে থাকা রুতিক্লান্ত জাহ্নবীকে মনের মতো করে ফুটিয়ে তুলেছিল আঁকার খাতায়। হৃদয়ের রঙে ভরিয়ে তুলেছিল জাহ্নবীর দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে। আজও সেই মুহূর্তের কথা মনে পড়লে বুকটা হু হু করে ওঠে ঠিকই, কিন্তু প্রদীপ্ত জানে সেই মুহূর্তগুলো ওর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। প্রথমে বুঝতে না পারলেও শেষের দিকে প্রদীপ্ত বুঝতে পারছিল যে জাহ্নবীকে সকলে চেনে তার সঙ্গে বাস্তবের জাহ্নবীর তফাৎ অনেকটা। বাইরে থেকে জাহ্নবীর যতটা হাসি খুশি পরোপকারী ভাবমূর্তি থাকুক না কেন, বাস্তবে জাহ্নবী একজন স্বার্থপর, আত্মকেন্দ্রিক, সুবিধাবাদী আর অ্যাম্বিশাস মানুষ। নিজের ভালো ছাড়া আর কিছুই বোঝে না সে। অভিনয় জগতে সুযোগ পাবার পর এই গুণগুলো আরও বেশি প্রকট হচ্ছিল প্রদীপ্তর সামনে। কিন্তু জাহ্নবীর প্রেমে তখন এতটাই অন্ধ হয়ে গিয়েছিল সে, ওদের সম্পর্কের ফাটলটা সে টেরই পায়নি। টের পেল তখন যেদিন জাহ্নবী ওর বিবাহের প্রস্তাব নাকচ করে এক কথায় সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে গেল। প্রদীপ্তর মনে হচ্ছিল ওর সমস্ত জগতের রং কেউ যেন এক লহমায় শুষে নিয়েছে। সেদিন সে বুঝেছিল জাহ্নবীকে ভালোবেসে কতটা ঠকে গেছে সে। ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার। তারপর ওর জীবনে অনেক নারী এসেছে, আবার প্রয়োজন ফুরোতে চলেও গিয়েছে।
কিন্তু কেউই আর ওর মনের গহীনে প্রবেশ করতে পারেনি। বলা ভালো, প্রদীপ তো নিজেই কাউকে আর প্রবেশ করতে দেয়নি, বরং প্রয়োজনের সুযোগ নিয়ে নিজের শারীরিক খিদেটুকু মিটিয়ে নিয়েছে। কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার দিকে একটু অন্যমনস্কভাবে তাকিয়েছিল প্রদীপ্ত। আচমকা ওর সম্বিত ফিরল একটা ভীষণ চেনা ডাকে। পেছন ফিরে সে দেখল একটু আগে আদরের আতিসাহ্যে মেঝেতে লুটিয়ে পড়া বেডশিটটা দিয়ে কোনো মতে নিজের নগ্ন দেহের লজ্জা নিবারণ করে বিধ্বস্তর অতিক্লান্ত সুনেত্রা বিছানায় আধশোয়া অবস্থাতেই ওর দিকে তাকিয়ে আছে। ঘরের মৃদু আলোয় ওর ফর্সা নির্লোম দেহের অনাবৃত অংশের বেশ কিছু জায়গায় জলজল করছে খানিকক্ষণ আগে ফেলে আসা প্রদীপ্তর আদরের চিহ্নগুলো। মেয়েটার দিকে তাকিয়ে মনে মনে হাসে প্রদীপ্ত। গত 1 বছর ধরে যে রহস্যময়ী নারীর সঙ্গে তার দুরন্ত প্রেম পর্ব চলছে, সেই নারী আর কেউ নয়, সুনেত্রা নিজে। এই 1 বছরে দুজনের সম্পর্কটা শুধু বন্ধুত্বেই আটকে থাকেনি, বরং সেটা গহীন প্রেমে পরিণত হয়েছে। অথচ 1 বছর আগেই তার মনে হচ্ছিল মেয়েটা হয়তো বড্ড সরল, না হলে সরলতার অভিনয় চালিয়ে যাওয়া একটা ধূর্ত মানুষ, না হলে মাত্র 2 দিনের দেখাতেই এভাবে কেউ কোনো অচেনা বা স্বল্প চেনা মানুষকে এতটা আপন করে নেয় নাকি। সন্দেহ করেছিল এই গায়ে পড়া মেলামেশার পেছনেও হয়তো কোনো স্বার্থ লুকিয়ে থাকতে পারে, কিংবা হয়তো মেয়েটা জাহ্নবীরই পাঠানো কোনো ফাঁদ, যে এসেছে জাহ্নবীর হয়ে প্রতিশোধ নিতে। এই বিনোদনের জগতের মেয়েদেরকে সে হারে হারে চেনে। হাতে গোনা কয়েকজন বাদ দিলে প্রায় সবকটাই স্বার্থপর, নিজের আখেরটা গুছানোর জন্য সব করতে পারে। নিজের শরীরের বিনিময়ে চেয়ে নিতে পারে একাধিক ফেভার, কিংবা হয়তো ওকে সাফল্যের সিঁড়ির মতো ব্যবহার করতে পারে। কিন্তু এই 1 বছরে মেয়েটাকে নানাভাবে পরখ করে সে বুঝতে পেরেছে মেয়েটা সত্যিই সরল। ইন্ডাস্ট্রির মধ্যে এতগুলো বছর থাকার ফলে শারীরিক ছুতমার্গ না থাকলেও এই বিনোদনের জগতের নোংরা পাক এখনও স্পর্শ করতে পারেনি মেয়েটাকে। আর এই সরলতাটাই মুগ্ধ করেছে প্রদীপ্তকে। ভালোবাসার উপর প্রদীপ্তকে আবার বিশ্বাস করতে বাধ্য করেছে মেয়েটা। বলা ভালো, এই সরলতার জন্য মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে সে। কথাগুলো ভাবতে ভাবতে একটা মৃদু হাসি হেসে গ্লাসে অবশিষ্ট ওয়াইনটুকু 1 চুমুকে শেষ করে ঘরে ঢোকে প্রদীপ্ত। বিছানায় শুয়ে থাকা সুনেত্রার কপালে নিজের ঠোঁট ছোঁয়ায়। তারপর ওর কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, কি হলো? বার্থডে গালের আদরের স্বাদ এখনো মেটেনি বুঝি? আরো আদর চাই? দেহের স্বাদ তো মিটে গেছে, মনের স্বাদ এখনো মিটেনি। মানে আমি কিন্তু এখন আমার জন্মদিনের উপহার পাইনি। সে কি? গিফট দিলাম যে, পছন্দ হয়নি বুঝি? কিন্তু আমার যে সোনা দানা বা শাড়ি চাই না। তাহলে কি চাই? যা চাইবো দেবে। আগে তুমি চেয়ে তো দেখো, আমার সাধ্যের মধ্যে থাকলে নিশ্চয়ই পাবে। আমার এখনই চাই। কিন্তু এখনই? কিন্তু এই মুহূর্তে তোমাকে একরাশ আদর ছাড়া যে আমার কাছে আর কিছুই দেওয়ার নেই সুনেত্রা। আছে গো, আছে। তোমার কাছে এমন জিনিস আছে যার কারো কাছে নেই, একমাত্র তুমিই দিতে পারবে আমাকে। বটে? তা কি চাই তোমার? তোমাকে আমার একটা আবদার রাখতে হবে। আবদার? কিরকম আবদার সেটাই শুনি না। মনে আছে প্রথমবার যখন আমার কাজগুলো দেখতে এসে সাদা ক্যানভাস দেখে তুমি অবাক হয়েছিলে? আমি বলেছিলাম ওটা নিয়ে আমার একটা প্ল্যান আছে। হ্যাঁ, মনে আছে। আমি চাই ছবিটা তুমি পূর্ণ করো। হোয়াট? আমি চাই আমার কাজে অন্তত আমার প্রিয় শিল্পী কাম প্রেমিকের হাতের ছোঁয়া থাকুক। কিন্তু ওটা তো তোমার কাজ, তোমার স্বপ্ন। না সুনেত্রা, এরকম হয় না। একজন শিল্পীর কাজ আর একজন শিল্পী কখনোই শেষ করতে পারেন না। আর তাছাড়া
আমি রাধার অভিশাপ সিরিজটাকে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছি, আর তুমি অন্যভাবে ভেবে এঁকেছো। এখন যদি আমি আমার তুলি ধরি তাহলে... আমি কিছু শুনতে চাই না, তুমি ছবিটা আঁকবে ব্যাস। কিন্তু কোনো কিন্তু নয়, এটাই আমার জন্মদিনের আবদার ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। প্রদীপ্ত বারবার বোঝানোর চেষ্টা করে সুনেত্রাকে, একজন শিল্পীর অসমাপ্ত কাজ আর একজন শিল্পী শেষ করতে পারে না। দুজন মানুষের চিন্তাভাবনার ফারাকটা ধরা পড়ে যায় আর্টে। কিন্তু না, সুনেত্রা নাছোড়বান্দা, সে কিছুতেই ছাড়বে না। অগত্যা প্রদীপ্ত একসময় হাল ছেড়ে দিয়ে বলল, আচ্ছা বেশ, তুমি যখন চাইছো তাহলে তাই হোক। আমার আরেকটা আবদার আছে। আর একটা আবদার? ঠিক আছে, বলে ফেলো। ছবিতে রাধা হিসেবে তুমি আমাকে আঁকবে। সুনেত্রার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে প্রদীপ্ত। ওর মনে পড়ে যায় বহুকাল আগের এক গ্রীষ্মের দুপুরের কথা। জাহ্নবীও ঠিক এভাবেই আদরের শেষে ওর কাছে একটা পোর্ট্রেট চেয়েছিল। অনেক বছর পর সুনেত্রা এভাবে আবদার করল। সুনেত্রা ওর দিকে তাকিয়ে বলে, কি হলো, আঁকবে না? মুচকি হেসে সুনেত্রার ঠোঁটে ঠোঁট রেখে প্রদীপ্ত বলে ওঠে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। স্ট্যান্ডের উপর ক্যানভাসটা বসিয়ে প্যালেটে কিছুটা রং ঢেলে তুলি দিয়ে ব্লেন্ড করতে করতে নিজের কল্পনায় দৃশ্যপটটা ভাবছিল প্রদীপ্ত। এমন সময় সুনেত্রার কণ্ঠস্বর শুনতে পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সুনেত্রা স্টুডিওর দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এই এক বছরে সুনেত্রাকে একাধিক সাজে দেখেছে সে, আর প্রতিটা সাজের মধ্যে প্রসাধনহীনা সাজেই বেশ স্নিগ্ধ লেগেছে তার। সেই মতোই সে সুনেত্রাকে সেজে আসতে বলেছিল। প্রদীপ্ত তাকিয়ে দেখে ওর কথা মতোই চোখে হালকা কাজল আর ঠোঁটে অল্প পরিমাণ লিপস্টিক পরেছে সুনেত্রা। সদ্য ভেজা চুল আর কপালে লেগে থাকা জলবিন্দু দেখে বোঝা যাচ্ছে সদ্য স্নান সেরে এসেছে সে। পরনে একটা লাল সুতোর কাজ করা শাড়ি ছাড়া সুনেত্রার সমগ্র শরীরে যে বিন্দুমাত্র সুতো নেই সেটা বুঝতে অসুবিধা হয় না প্রদীপ্তর। কারণ শাড়ির আঁচল দিয়ে সমগ্র শরীর ঢাকা থাকলেও সুনেত্রার দেহের প্রতিটা বাঁক ভেজা শাড়ির ওপর স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এর আগেও অনেক নারীকে নিয়ে পোর্ট্রেট এঁকেছে প্রদীপ্ত। কারো কারোর সঙ্গে তো উদ্যম সঙ্গমের পর সে মেতে উঠেছে শিল্পের খেলায়। তুলির কয়েকটা আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে নিজের শয্যা সঙ্গিনীদের নগ্ন দেহের অবয়বকে। সেসব কাজ দেখে কেউ আনন্দে পুলকিত হয়েছে, কেউ বা বিরক্ত হয়েছে, আবার কেউ পুনরায় কামাবিষ্ট হয়ে নিজের দেহটাকেই ক্যানভাসের মতো মেলে ধরে আবদার করেছে শিল্পটাকে দেহের ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য। তারা প্রত্যেকেই সুন্দরী হলেও কেউ এতটা মোহময়ী লাগেনি তার। তাদের কারোর মধ্যেই এই মেয়েটার মতো সারল্যে ভরা চাহনি ছিল না। আর এখানেই বোধহয় একজন প্রেয়সী আর মডেলের মধ্যে পার্থক্য। কিছুক্ষণের জন্য সুনেত্রার দিকে মহাবিষ্টের মতো তাকিয়েছিল প্রদীপ্ত। সম্বিত ফিরতেই সে সুনেত্রাকে সামনের ডিভানে বসতে বলে। প্যালেটে রঙগুলো মেশাতে মেশাতে জিজ্ঞেস করে, তুমি যে থিমের কথা বলেছো সেই অনুযায়ী পশ্চার 3টে হবে, ফ্রন্টাল, সাইড ফেস আর ব্যাক ভিউ। অবশ্য তুমি নিজেও একজন ফাইন আর্টসের স্টুডেন্ট, সো এসব তুমি জানোই। এবার তুমি ঠিক করো কোন পশ্চারে তুমি নিজেকে ফ্রন্ট করতে চাও। প্রদীপ্তর কথা মতো ডিভানে বসে কাঁধ থেকে আঁচলটা নামিয়ে বুকের কাছে জড়ো করে সামনের দিকে তাকিয়ে একটা ব্যাক ভিউ ভঙ্গিমায় নিজেকে মেলে ধরেছে সুনেত্রা। প্যালেটে রং মেশাতে মেশাতে আর চোখে ডিভানে বসে থাকা সুনেত্রার দিকে একবার তাকিয়ে ক্যানভাসে মনোনিবেশ করে প্রদীপ্ত। কতক্ষণ ধরে এই ভঙ্গিমায় ঠায় বসে আছে তা জানে না সুনেত্রা। সময় যেন কাটতেই চাইছে না। এক একটা মুহূর্ত যেন এক একটা ঘন্টার মতো মনে হচ্ছে তার।
সারাদিন ডাবিং শুটিংয়ের চাপে বিশ্রামের আর সুযোগ হয়নি। তার উপর বাড়ি ফিরে এসে ওরকম তুখোর প্যাশনেট সঙ্গম, সব মিলিয়ে ধীরে ধীরে একটা ক্লান্তি ক্রমশ গ্রাস করছে তাকে। এতক্ষণ একটা ঘোরের মধ্যে থাকায় কিছু মনে না হলেও এখন একটানা বসে থাকার ফলে স্নায়ু আর মাংসপেশিগুলো ক্রমশ বিদ্রোহ করতে শুরু করেছে। ক্যানভাসের ওপারের মানুষটার অবশ্য তাতে কোনো হেলদোল নেই। একজন ধ্যানমগ্ন ঋষির মতো বুধ হয়ে সে পোর্ট্রেট এঁকে চলেছে। মাঝে মাঝে আর চোখে এক ঝলক তাকাচ্ছে তার দিকে, আবার পরক্ষণে বুধ হয়ে যাচ্ছে ক্যানভাসে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর সুনেত্রা জিজ্ঞেস করে, কত দূর হলো? আর একটু বাকি, ওয়েট, নড়বে না। সুনেত্রা চুপ করে বসে থাকে, আর প্রদীপ্ত এক মনে প্যালেট থেকে রং নিয়ে অভ্যস্ত হাতে ক্যানভাসে তুলি বোলাতে থাকে। সাদা ক্যানভাসের ওপর ক্রমশ তিলে তিলে ফুটে ওঠে একটা অপূর্ব ছবি। অনেকক্ষণ পর যখন সুনেত্রার সমগ্র দেহ যখন ক্লান্তিতে ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই প্রদীপ্তর কণ্ঠস্বর সে শুনতে পায়, অ্যান্ড উই আর ডান। প্রদীপ্তর এই কথাটা শোনা মাত্র এই ছবিটা দেখার জন্য বুকের মধ্যে জড়ো করা আঁচলটা আবার গায়ে জড়িয়ে নিয়ে উঠে দাঁড়াতে গিয়েও ডিভানের ওপরেই বসে পড়ে সুনেত্রা। একটানা হাঁটু মুড়ে বসে থাকার কারণে পায়ে ঝিঝি ধরে গেছে। প্রদীপ্ত ব্যাপারটা বুঝতে পেরে রং তুলি টেবিলে রেখে ছুটে আসে সুনেত্রার কাছে। তারপর কোনো মতেই সুনেত্রাকে জড়িয়ে পায়ে পায়ে নিয়ে আসে ক্যানভাসের সামনে। ক্যানভাসের সামনে দাঁড়াতেই স্তব্ধ হয়ে যায় সুনেত্রা। ওর অন্যান্য ছবিগুলোর মতো এই ছবিতেও কালো আর নীলের আধিক্য থাকলেও সে সম্পূর্ণ ক্যানভাস দখল করেনি, বরং ক্যানভাসের চারিদিক থেকে একটা অপূর্ব মাধুর্যের সৃষ্টি করেছে। ছবিটার পটভূমি হচ্ছে নিধিবনের মধ্যে রাধাকৃষ্ণের মিলন ঘটার আগের মুহূর্ত। কানাইয়ের বাঁশিতে পাগলিনী হওয়া রাধারানী শ্বশুরবাড়ির মান সম্মান, কুল ও মর্যাদা, এমনকি নিজ আত্মসম্মান ত্যাগ করে ছুটে এসেছেন নিধিবনে, গোপনে অভিসারে। কানাইয়ের চরণে বসে উৎসর্গ করেছেন নিজ মান, জীবন, নারী লজ্জা। ত্যাগ করেছেন নিজের দেহের প্রতিটা আভূষণ, এমনকি নিজের দেহের লজ্জা নিবারণ হেতু অবস্থিত বস্ত্রের প্রতিও তার আর কোনো মোহ নেই। সেটাও তিনি অর্পণ করেছেন তার কানাইয়ের চরণে। স্খলিত বসনা রাধার এহেন আত্মসমর্পণে কৃষ্ণ অভিভূত। নত হয়ে হাতের তর্জনী দিয়ে রাধার চিবুক ছুঁয়ে মুখটা নিজের দিকে তোলার চেষ্টা করছেন তিনি। ছবিটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল সুনেত্রা। এমন সময় সে টের পায় ওর ঘাড়ের কাছে প্রদীপ্ত ওর ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলছে, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে মনমালি, গোপীপিন পয়থর মর্দন চঞ্চল কোর যুকুশালী। সুনেত্রা অনুভব করে ওর ঘাড়ের উপর বয়ে চলা প্রদীপ্তের প্রশ্বাসের উত্তাপকে। মুচকি হেসে সে বলে চলে, পততি পতত্রে বিচলতি পত্রে শঙ্কিত ভবদূপ জানাম, রচয়তি শয়নম সচকিত নয়নম পশ্যতি তব পন্থানাম। প্রদীপ্ত সুনেত্রাকে নিজের দিকে ফিরিয়ে মুখটা আরও কাছে এনে বলে, বিকলিত বসনং পরিহৃত রসনং ঘটয় যখনং বিধানং, কিশলয় শয়নে পঙ্কজ নয়নে নিধিমিব হর্ষ নিধানং। সুনেত্রা এবার তাকায় প্রদীপ্তর দিকে। ওদের দুজনের ঠোঁটের মাঝে ব্যবধান ক্রমশ কমে আসে। সুনেত্রা টের পায় প্রদীপ্তর গরম প্রশ্বাস ধীরে ধীরে আঁচড়ে পড়ছে ওর ঠোঁটের উপর। সে চোখ বুজে বলে, হরিরভিমানী রজনী হৃদানী মিয়মপি যাতে বিররম। প্রদীপ্ত আর দেরি করে না,
মৃদু হেসে সুনেত্রার ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট গুঁজে দেয় সে। তারপর সুনেত্রাকে কোলে তুলে ডিভানের ওপর শুইয়ে শরীর থেকে শাড়িটা এক টানে খুলে মেঝেতে ফেলে দেয়। অনেকক্ষণ পর রঙে মাখামাখি হয়ে যাওয়া দুটো রতিক্লান্ত দেহ যখন পরস্পরকে ছেড়ে আলাদা হলো, ততক্ষণে রাত পেরিয়ে ভোর হতে চলেছে। পাশ ফিরে শুয়ে ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে সুনেত্রা বলে ওঠে, ঘুমোলে নাকি? পাশে চোখ বোজা অবস্থায় শুয়ে থাকা প্রদীপ্ত বলে ওঠে, হুম। ছবিটা কিন্তু দারুণ হয়েছে, থ্যাংক ইউ জন্মদিনে আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। আচ্ছা, একটা প্রশ্ন ছিল, করব? কি তখন থেকে করে যাচ্ছ বলো তো? উফ, শান্তিতে মুহূর্তটাকে উপভোগ করতে দেবে না মেয়েটা, খালি প্রশ্ন আর প্রশ্ন। এত প্রশ্ন আসে কোত্থেকে তোমার কাছে? তোমার না অভিনয় না গিয়ে সাংবাদিক লাইনে যাওয়া উচিত ছিল, জানো তো। আরে বাবা, আদরের পর এতটা কথা বলতে নেই, চুপ করে পরস্পরের উপস্থিতি আর স্পর্শটাকে অনুভব করতে হয়, নির্বাক হয়ে পরস্পরের হৃস্পন্দন শুনতে হয়। তা না খালি প্রশ্ন আর প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, বলো কি বলছিলে? বলবো না, আমি তো খালি বকবক করি, তাই না? এখন তো আমার গলাকে অসহ্য মনে হবে, আদরের পাট চুকে গেছে না। ফালতু কথা বলো না প্লিজ। কি আমি ফালতু কথা বলি? বলোই তো, সারাদিন খালি বক 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 বক, একেবারে বকম বকম পায়রার মতো। আরে কি হলো, উঠে যাচ্ছ কোথায়? ডিভানের উপরে উঠে বসে সুনেত্রা। বেশ, আমার কণ্ঠস্বর যখন সহ্য হচ্ছে না, তখন আমি এখানে থাকবো না। কোথাও যাবে না তুমি? আমার কথা এখনো শেষ হয়নি। ছাড়ো আমাকে। আমি বলছি যখন তুমি যাবে না তাহলে যাবে না, ব্যাস। ইস, কি করবে শুনি? দেখবে, এই দেখো। বলে সুনেত্রাকে নিজের বুকের ওপর টেনে নেয় প্রদীপ্ত। তারপর সুনেত্রাকে জড়িয়ে বিছানার ওপর শুইয়ে দিয়ে দু হাতে সুনেত্রার হাত চেপে ধরে। তারপর সুনেত্রার মুখের কাছে নিজের মুখ এনে বলে, বললাম না এখন কোথাও যাওয়া চলবে না। প্রদীপ্তর বাহু ডোরে ছটফট করতে করতে সুনেত্রা বলে, ছাড়ো আমাকে বলছি, গা ধুতে হবে, সারা গায়ে রং লেগে চ্যাট করছে, তোমাকেও গা ধুতে হবে। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছো? রং মেখে ভূত হয়ে শুয়ে আছে, কিং ভূত কোথাকার। এরপর সারা শরীর কুটকুট করবে তো। করুক, আমি পরোয়া করি না। আর তাছাড়া এই রং ধুয়ে কি হবে? আসল রংটাকে তো শতবার ধুলেও তোলা যাবে না। কোন রংটাকে? কেন, আমাদের হৃদয়ের রংটাকে। বলে প্রদীপ্ত অঝোর বৃষ্টিধারার মতো নেমে আসে সুনেত্রার চোখে, গালে, ঠোঁটের উপর। বাইরে তখন রাতের অন্ধকার কেটে সূচনা হয় নতুন ভোরের।